ভাবে গুদাম ঘরে কোনো সিনেমাই দেওয়া উচিত না। এবং বিশেষ করে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, যারা সাংবাদিক বোন আছে, ভাই আছে, যারা আমাদের আশেপাশে আছে, তোমার মাধ্যমে আমি সকলকে অনুরোধ করতে চাই যে তো এই অস্থায়ী সিনেমা হলগুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য আসলে উপকার নাকি অপকার, এটা নিয়ে কি বলবে? একদম ক্ষতিকর, ভীষণ ক্ষতিকর। কিন্তু ঈদের সিনেমাগুলোতে যদি সবাই পায় তাহলে আমাদের এই সংগ্রামের তো মূল্য নাই। কিন্তু হুট করে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা গুদাম ঘরের মধ্যে যখন সাকিব খানের মতো একজন বড় স্টারের সিনেমা চলে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, হল মালিকদের জন্য খুবই হতাশার কারণ। এবং আমার মনে হয় দর্শকদের, সাকিবিয়ানদের এগুলো অ্যাভয়েড করা উচিত। তাদের প্রবল ভাবে এগুলো নিয়ে কথা বলা উচিত যে না, সাকিব খানের সিনেমা সাকিব খানের মতো করেই চলতে হবে। এইবারে রোজার ঈদে সর্বমোট 14টি সিনেমা মুক্তি পাচ্ছে এখনো পর্যন্ত আমরা যা জানি। তো এই 14টির মধ্যে আপনি কোন সিনেমাটি নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী যদি জানতে চাই? যদি আপনার হলে অলরেডি রাজকুমার এসে গেছে, 4টি শো, এটা নিয়ে একটু কিছু যদি বলেন। এই যে বাংলাদেশে রিসেন্টলি একটা বিষয় নিয়ে প্রচন্ড হট্টগোল হচ্ছে, কিছু মানুষ এটার মতে, কিছু মানুষ বিপক্ষে, বিদেশি ছবি আমদানি নিয়ে একটা আলোচনা সমালোচনা চলছে। তো এটা নিয়ে আপনার বক্তব্য কি থাকবে? এটা নিয়ে বক্তব্য আবার অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি সত্যটা বলতে চাই, যেটা আমার ভেতরে চলছে আমি সেটা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো দিদি, অলরেডি কিন্তু আমরা তুফানকে বুক করে ফেলেছি, কিন্তু তুফানের সঙ্গে জঙ্গলিও আসছে। দুটোর পোস্টারই কিন্তু দারুণ। তুফানের বিষয়ে তো জানতে পারলাম, দরদ বা দর্দ নিয়ে কি ভাবছেন? বেশ কিছু সাকিবিয়ানরা একটা দোদুল্যমানতার মধ্যে আছে যে আসলেই কি তুফানের শুটিং শুরু হয়েছে। এমন একটা সময় রুট সিনে ক্লাব কিন্তু দর্শকদের জানিয়েছে যে তুফান সিনেমার শুটিং চলছে এবং সেটা শুরু হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আপনি যদি ভিডিও বার্তায় কিছু বলে দেন দর্শক, রাজকুমার নিয়ে দর্শকদের আপনি কি বার্তা দিতে চান এবং আপনার হল সম্পর্কিত বার্তা যদি আমরা পাই। গতকাল অগ্রিম টিকিট বুকিং এর প্রথম দিন ছিল, রেসপন্স মোটামুটি কিরকম আশা করা যাচ্ছে, আমরা কি আশা করতে পারি? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। আজকে আরো একটা নতুন ইন্টারভিউ সেশন নিয়ে আমরা হাজির হয়েছি। আর আমার সঙ্গে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, তিনি রুট সিনে ক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম দিদিকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি। দিদি, অনেক স্বাগতম জানাই শরৎ মিউজিক ভেঞ্চার্সে। স্বাগতম, ধন্যবাদ। কেমন আছো দিদি? আমি ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমি সুস্থ আছি। রুট সিনে ক্লাবের পক্ষ থেকে অনেক 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 স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই জানি রাজকুমার নিয়ে রুট সিনে ক্লাবে সবার আগে সর্বপ্রথম অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। আমরা সে প্রসঙ্গে তো আসবোই, কিন্তু প্রথমেই জানতে চাই এই রুট সিনে ক্লাবের এই স্থাপিত এই বিষয়টা কবে থেকে শুরু হলো, এই জার্নিটা একটু জানতে চাই। হ্যাঁ, এটা আমি নিজেও বলতে চাই। এটা আসলে আমার যিনি পার্টনার আছেন, ওনার নাম ডক্টর আতিক। ওনার এটা নিয়ে কাজ চলছে প্রায় 21 বছর। উনি 21 বছর ধরে একটা স্বপ্ন লালন করছে যে একটা সিনেমা হল, সিনেমা, এই জিনিসগুলো নিয়ে উনি কাজ করতে চান। এবং রুট সিনে ক্লাব নিয়ে আমাদের আলোচনা চলছে প্রায় 12 বছর। আমরা প্রায় 12 বছর ধরে আলোচনা করছি যে আমরা একটা হল করতে চাই, সিনেমা হল, সিনেমা হল, সিনেমা হল। 12 বছর আলোচনা করতে করতে আমরা 2018 থেকে কাজ শুরু করি। 2018 থেকে কাজ শুরু করি এবং 2020-এ আমরা যখন লঞ্চ করব, ঠিক তার আগে কোভিড চলে আসে। কোভিড চলে আসার কারণে আমরা প্রায় 3 বছর আত্মগোপনে ছিলাম। 3 বছর বা 2 বছর, মূলত 2 বছর আত্মগোপনে ছিলাম। তারপর আমরা 2021-এ এটাকে লঞ্চ করি এবং বেশ ভালো সমাদর পেয়েছি। আমাদের সিরাজগঞ্জের যিনি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, উনি এসে এটাকে ওপেনিং করে দিয়ে যান। এবং রুট সিনে ক্লাব নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম যে এটা কি চলবে বা এটা কি চালাতে পারবো। তো ডক্টর আতিক, যিনি এটা জনক এবং স্বপ্নদ্রষ্টা, এই তিনি বললেন যে না, সিনেমা আসলে আমি আর আপনি দেখবো, আমরা দুজন মিলে দেখবো, তারপর করি, তো দেখা যাক কি হয়। তো করলাম, করার পরে দেখলাম না, মানুষ আসে, সমাদৃত হই আমরা, সমাদর করে ওনারা, মানুষ আনন্দ নিয়ে আসে। এবং আমরা দেখলাম, এবারই এই প্রসঙ্গটাতে আসি, যে বাংলাদেশের সর্বপ্রথম রাজকুমারের টিকিট রুট সিনে ক্লাবের তরফ থেকেই টিকিট বিক্রয় শুরু হলো। এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা কিভাবে নেওয়া হলো যে সবার আগে অগ্রিম টিকিট বুকিং করার যে ব্যবস্থাপনা, এই বিষয়টা নিয়ে একটু বলো। আচ্ছা, এটা কিন্তু এবার প্রথম হয়নি। রুট সিনে ক্লাবের জন্মের পর থেকেই প্রতি বছর ঈদের টিকিট কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আমরাই সবার আগে ছাড়ি। এটা এক ধরনের আনন্দ কাজ করে। এটা এক ধরনের যত কি বলবো, আনন্দই বলি এটাকে। আমরা আনন্দ পাই এই কাজগুলো করে, যে সবার আগে কে আসবে। কারণ চলচ্চিত্রটা আসলে আমাদের জন্য ভালোবাসার জায়গা। তা আমরা বিশেষ করে আমাদের মতো অনেক মানুষ আছে যারা চলচ্চিত্রকে ভালোবাসে। তার মধ্যে এবার যুক্ত হয়েছে সাকিব খান, ওনার অনেক ভক্ত আছে। আরশাদ আদনানের কিছু মানুষ আছে যারা আরশাদ আদনানকে পছন্দ করে, কারণ কাউকে হিমেল আশরাফকে পছন্দ করে, কেউ কেউ রুট সিনে ক্লাবকে পছন্দ করে। এই জায়গা থেকে আমরা ভাবলাম যে আচ্ছা, এবারও ছাড়ি। এবং তো এভাবেই ছাড়লাম এবং বেশ ভালো সাড়া পেয়েছি।
আমি একটুখানি আগের বছরে ফিরে যেতে চাই, প্রিয়তমার সময়টাতে রুট সিনে ক্লাব, তখন আমি রুট সিনে ক্লাব নিয়ে নিউজও করেছিলাম। আমি জাস্ট একটু জানতে চাই তখনকার প্রিয়তমার সময়কার একটু অভিজ্ঞতাটা একটু আমরা আরেকবার। হ্যাঁ, এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই। প্রিয়তমা যেটা হচ্ছিল কি, আমরা বক্স অফিসের নিয়মের বাইরে কখনোই কোনো সিনেমা আনিনি সিনে ক্লাবে। বক্স অফিসের যে নিয়ম সিনেমা আনার, আমরা সেই নিয়ম অনুযায়ী সিনেমা আনি। তো প্রিয়তমার তো একটা ভালো হাইপ ছিল, প্রিয়তমার একটা ভালো চাহিদা ছিল, যার কারণে বক্স অফিসের নিয়মে আমরা আসলে প্রিয়তমা পাইনি। এই জন্য আমরা প্রিয়তমা আনতে পারিনি। তবে একটা ঘটনাও কিন্তু এর মধ্যে ঘটে গেছে, আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রিয়তমা সিরাজগঞ্জে অন্য একটা জায়গায় চলছিল এবং সেটা প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া হয়। প্রশাসন কর্তৃক যখন বন্ধ করে দেওয়া হয় তখন আলটিমেটলি দোষটা আসে আমার উপরে বা রুট সিনে ক্লাবের উপরে, যে আমরা এটা করেছি। দেখো দিদি, যেমন রুট সিনে ক্লাব কি কেউ চাইলে এসে বন্ধ করে দিয়ে যেতে পারবে? সম্ভব না কিন্তু, কারণ আমার বৈধ কাগজ আছে, আমার প্রায় 19টা লাইসেন্সের কাগজ আছে এবং সেগুলো আমরা প্রতি বছর রিনিউ করি, যার কারণে রুট সিনে ক্লাব কিন্তু বন্ধ হবে না। কিন্তু যেখানে চলছিল সেটার কোনো বৈধ কাগজ নেই, সেটা একটা মিলনায়তন ছিল, সেটা মঞ্চ অভিনয়ের জন্য ছিল। সেখানে সাকিব খানের সিনেমা চালানো হচ্ছিল। প্রশাসন এটা অনুমতি দিয়েছিল 3 দিনের, কিন্তু সেখানে 5 দিন ব্যাপী যখন চলছিল, 6ষ্ঠ দিন যখন চলছিল এবং আরশাদ আদনানের কানে যখন কথাটা যান, আরশাদ আদনান তখন নিজেই বলেন যে না, আমার সিনেমা, আমি রাষ্ট্রপতি মহোদয়ের সন্তান, আমার সিনেমা অবৈধভাবে চলছে, এটা তো হইতে পারে না। উনি তখন অনুমতি দিয়ে এটা বন্ধ করে দেন। কিন্তু আলটিমেটলি দোষটা আসলো আমার উপরে, সাকিবিয়ানরা ভীষণ ভাবে আমার উপর ক্ষিপ্ত হয়ে গেল। তখন আমরা বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছি, সাকিবিয়ানরা যদি সত্যিকার শাকিব খানকে ভালোবাসে তাহলে তো ওরা চাইবে যে শাকিব খানের সিনেমা কোনোভাবে অবৈধ কোনো হলে চলতে পারে না, আমরা চলতে দিব না। তো এই জায়গা থেকে আবার অনেক সাকিবিয়ান আমাদেরকে হেল্পও করেছে, আমাদের পক্ষে কথা বলেছে, সত্য যেটা সেটা উপস্থাপন করেছে। তো সব মিলিয়ে অভিজ্ঞতাটা ভালো ছিল। আবার সাংবাদিকরা আমাদের খুব হেল্প করেছে, সাংবাদিকরা আমাদের পাশে ছিল। আপনাদের মতো অনেক মানুষ আমাদের পাশে ছিল, যেটা সত্য সেটা সকলে উন্মোচন করেছে এবং শেষ পর্যন্ত সবাই বুঝেছে যে না, ওইটা অবৈধভাবে চলছিল এবং ওইটা সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক বন্ধ হয়েছে, ওখানে আসলে আমার কিছু করার ছিল না। তাই তো। এবং প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া যেটা বলেছেন যে এবারে রাজকুমারও তিনি এমন কোন সিনেমা হলে দেবেন না যে সিনেমা হলের প্রজেক্টর খারাপ, সিট ভালো নয়, মানে অস্থায়ী সেরকম যে সিনেমা হলে দেখা যায় না বলতে, সেরকম সিনেমা হলে দেবেন না। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য থাকবে? এইটা নিয়ে আসলে আমার বক্তব্য একদম জোরালো, যেটা হওয়া উচিত, কোনোভাবে গোদাম ঘরে কোনো সিনেমাই দেওয়া উচিত না। এবং বিশেষ করে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, যারা সাংবাদিক বোন আছে, ভাই আছে, যারা আমাদের আশেপাশে আছে, তোমার মাধ্যমে আমি সকলকে অনুরোধ করতে চাই যে যে হলগুলো এখন চলছে সেই হলগুলোরও বৈধ কাগজ আছে কিনা, তারা নিয়মিত রিনিউ করছে কিনা, এই জিনিসগুলো দেখা উচিত। এবং যেই হলে এসি আছে, প্রজেকশন সিস্টেম ভালো, সাউন্ড সিস্টেম ভালো, দর্শকের বাথরুমের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং নিরাপত্তার জায়গা আছে যেখানে ধূমপান নিষেধ, সেই সব জায়গাগুলোতেই আসলে আমাদের হল হওয়া উচিত এবং সেগুলো নিয়ে সবার কাজ করা উচিত। মানুষ তো বিনোদনের জন্য আসে, বিনোদনের কেন্দ্রে এসে যদি মানে এটা কি বিরক্তির কারণ হয়ে যায় তাহলে তো মুশকিল। পরিচ্ছন্ন পরিবেশ তো সবাই চায় এখন। আসলে এই যে আমরা সাকিব ভাইয়ার সিনেমাগুলো রিলিজ হওয়ার সময় প্রচুর অস্থায়ী সিনেমা হল গড়ে উঠতে দেখি, তো এই অস্থায়ী সিনেমা হলগুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য আসলে উপকার নাকি অপকার, এটা নিয়ে কি বলবে? একদম ক্ষতিকর, ভীষণ ক্ষতিকর। শুধু ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর না, এটা সবার জন্য ক্ষতিকর। এটা যেমন হচ্ছে যে সিনেমা হল আছে মনে করেন 50টা, কিন্তু ঈদের সময় রিলিজ পাচ্ছে 120টা, বাকি 70টা তো বন্ধই থাকে। যে হলগুলো বন্ধ থাকে তাদেরকে এই সিনেমাগুলো দেওয়া উচিত না, কারণ আমরা যে 50টা টিকে আছি, বাংলা সিনেমা কিন্তু প্রতি মাসে খুব ভালো সিনেমা আসে এরকমই কিন্তু নয়, আমাদেরকে কিন্তু যুদ্ধ করেই টিকতে হয়। বছরে 52 সপ্তাহ আসে, 52, কিন্তু আমরা সিনেমা কয়টা ভালো পাই বলতো? বাকি সময়গুলো তো আমরা সংগ্রাম করে টিকে থাকি না। কিন্তু ঈদের সিনেমাগুলোতে যদি সবাই পায় তাহলে আমাদের এই সংগ্রামের তো মূল্য নাই। এই যে আমাদের প্রতি বছর 17টা কাগজ রিনিউ করতে হয়, যারা প্রকৃত অর্থে হল মালিক এবং যারা নিয়মিত কাগজগুলো রিনিউ করে তারা জানে এটার একটা কি প্রেশার। হ্যাঁ, এটা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে, জেলা প্রশাসকের কাগজ থেকে শুরু করে, সবকিছু ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা কাগজ রিনিউ করতে হয়। এটা কিন্তু একটা বিরাট প্রেশার এবং আমাদেরকে এটা নিয়ম করে প্রতি জুন মাসে করতে হয়। কিন্তু হুট করে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা গুদাম ঘরের মধ্যে যখন সাকিব খানের মতো একজন বড় স্টারের সিনেমা চলে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, হল মালিকদের জন্য খুবই হতাশার কারণ। এবং আমার মনে হয় দর্শকদের, সাকিবিয়ানদের এগুলো অ্যাভয়েড করা উচিত, তাদের প্রবল ভাবে এগুলো নিয়ে কথা বলা উচিত যে না, সাকিব খানের সিনেমা সাকিব খানের মতো করেই চলতে হবে।
আমার মনে হয় আমরা সবাই সোচ্চার হলে এই জিনিসটা সমাধান সম্ভব। এইবারে রোজার ঈদে সর্বমোট 14টি সিনেমা মুক্তি পাচ্ছে এখনো পর্যন্ত আমরা যা জানি। তো এই 14টির মধ্যে আপনি কোন সিনেমাটি নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী যদি জানতে চাই? আপনার হলে অলরেডি রাজকুমার এসে গেছে 4টি শো, এটা নিয়ে একটু কিছু যদি বলেন। রাজকুমার তো আসবেই, রাজকুমার তো এসেই গেছে। হিমেল ভাইয়ের সঙ্গে আমার পরশুদিনও কথা হয়েছে, অনেকক্ষণ গল্প করলাম আমি। এবং অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো মানুষ, ওনার সঙ্গে কথা বলতে না মন ভালো হয়ে যায়। তো হিমেল ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। রাজকুমার তো এসেই গেছে রোডসেলে ক্লাবে। এরপরে আমরা দেয়ালের দেশ, তারপর ওগুলো কাজল রেখা, এই সিনেমাগুলো ধারাবাহিক ভাবে সবগুলোই আনার চেষ্টা করব। এই যে দেখো, তোমার কথা সুর ধরেই বলি, আমাদের প্রায় 13-14টা সিনেমা আসবে। এই 13-14টা সিনেমা কিন্তু 13-14 সপ্তাহে আসতে পারতো। আমরা 13-14 সপ্তাহের খোরাক একই দিনে পাচ্ছি, যার কারণে একজন দর্শক বাকি 13টা সিনেমা দেখতে পাচ্ছে না। আমরা হল মালিকরা বাকি 13টা সিনেমা চালাতে পারছি না। দর্শককে তো ভাগ করা যায় না, বা সিনেমা হলও তো ভাগ করা যায় না। কিন্তু এই 13টা সিনেমা যদি 13 সপ্তাহে আসতো, একটা সিনেমা যদি 2 সপ্তাহ করে চলতো, আমাদের কিন্তু অনেক দিন চলতো। এই জিনিসগুলো একটু ভাবা উচিত। তবে সবগুলো সিনেমায় আমরা ধারাবাহিকভাবে আনবো বলে আশা করছি। সবই তো আমাদের। আসলে আপনি কোন সিনেমাকে গুরুত্বটা বেশি দেবেন, একজন সুপারস্টারের সুপারস্টারডম নাকি একটা গুড কন্টেন্ট, কোনটা আপনার কাছে প্রাধান্য? গুড কন্টেন্ট তো অবশ্যই, এবং রাজকুমারও গুড কন্টেন্ট। এবং সুপারস্টার শাকিব খানকে তো সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো আমাদের একটা ভালোবাসার জায়গা তো আছে। আর সবগুলো সিনেমা তো আমার দেশের সিনেমা, আমার মানুষের সিনেমা। আমি কোনটাতে বাদ দিব? আমার কাউকেই বাদ দেওয়া সম্ভব না, সবই আমার। আমি নিজেও সবগুলো দেখতে চাই, আমার পার্টনার সবগুলো দেখতে চাই। আমরা সবই আনবো, কিন্তু ধারাবাহিক অনুযায়ী, দর্শক চাহিদা অনুযায়ী তো আমাদেরকে আনতে হয়। আমরা তো হল মালিক, আমাদের ব্যক্তিগত জায়গা থাকে, আমরা হয়তো বিভিন্ন হলে গিয়ে এক একটা দেখে আসতাম। কিন্তু আমরা যখন সার্বিকভাবে চিন্তা করি, সাধারণ মানুষের কথা চিন্তা করি, তখন দর্শক চাহিদা অনুযায়ী পোল করে আমাদেরকে ধারাবাহিকভাবে আনতে হয়। সবগুলো সিনেমা আমার সিনেমা, মানে এখানে আলাদা করার কোনো জায়গা নেই, সবই আসবে ধারাবাহিকভাবে। এই যে বাংলাদেশে রিসেন্টলি একটা বিষয় নিয়ে প্রচন্ড হট্টগোল হচ্ছে, কিছু মানুষ এটার মতে, কিছু মানুষ বিপক্ষে, বিদেশে ছবি আমদানি নিয়ে একটা আলোচনা সমালোচনা চলছে। তো এটা নিয়ে আপনার বক্তব্য কি থাকবে? এটা নিয়ে বক্তব্য আবার অনেকের খারাপ লাগবে, কিন্তু আমি সত্যতা বলতে চাই, যেটা আমার ভেতরে চলছে আমি সেটা বলতে চাই। সেটা হচ্ছে, দেখো দিদি, সিনেমা হলের সিনেমা ছাড়া হিন্দি কোনো কিছু কি কোথাও আটকে আছে? ইউটিউব বলো, টিভি চ্যানেল বলো, কেবল বলো, ডিশ কেবল বলো, সব জায়গাতেই তো হিন্দি আছে। আচ্ছা না, তাহলে সিনেমা হলে আসলে অসুবিধাটা কোথায়? যদি বন্ধ করতে হয়, সর্বোচ্চ বন্ধ করতে হবে। আমি চাইলে ইউটিউব থেকে যে কোনো সিনেমা দেখতে পাচ্ছি, আমি চাইলে টিভি চ্যানেলে যে কোনো সিনেমা দেখতে পাচ্ছি, আমি চাইলে ডাউনলোড করে যে কোনো সিনেমা দেখতে পাচ্ছি। তাহলে হলে গিয়ে দেখতে গেলে কেন এত বিধিনিষেধ? আমি জানি না, সংস্কৃতির কোনো বেড়া থাকে বলে তো আমি কখনো শুনিনি। সংস্কৃতি তো উন্মুক্ত। তো আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, বলিউড সিনেমা বাংলাদেশে যে কয়টা এসেছে, তার মধ্যে আমি পাঠান চালাতে পেরেছি, আমি জওয়ান চালাতে পেরেছি, ডানকি চালাতে পেরেছি আমি। তারপর আরো কিছু চালিয়েছি, যেমন এর মধ্যে হ্যাঁ আরো কিছু চালিয়েছি, এবং আমরা মোটামুটি ভালো ব্যবসা করেছি। জওয়ান আমাদের এখানে প্রায় একটানা 21 দিন চলেছে, পাঠান আমাদের এখানে একটানা 21 দিন চলেছে, এবং দর্শক তো এসেছে, নাহলে চলবে কি করে? মানুষ তো চায়। আমি যদি হলে না দিই, মানুষ কিন্তু মোবাইলে দেখবেই, কিন্তু দেখা আটকাতে পারবে না। সেক্ষেত্রে সব জায়গায় চলছে, শুধুমাত্র সিনেমা হলে যাওয়ার ক্ষেত্রে মানুষ যখন এই জায়গাটাকে ব্যারিকেড করে, তখন আমার কাছে মনে হয় যে এটা আসলে ঠিক না। বন্ধ যদি করতে হয়, সর্বত্র বন্ধ করা হোক। আর সব জায়গায় উন্মুক্ত আছে, হলে কেন বন্ধ করবে? এটা আমি আসলে কারণ জানি না। তবে আমি মনে করি হিন্দি সিনেমার কারণেও আমরা অনেক মাস সার্ভাইভ করতে পেরেছি। আমার কোনো অসুবিধা হয়নি, বরং হিন্দি আসলে আমাদের এখানে দর্শকের একটা চাহিদা আছে, মানুষ চায়। একটা আলোচনা আমরা ভীষণভাবে এটা শুনতে পাই যে মেগাস্টার শাকিব খানের সিনেমা একদিকে, আর বাকি দিকে যদি বাকি 10টি 12টি চলচ্চিত্র মুক্তি পায়, সেগুলি মোটামুটি একটা কোণঠাসা হয়ে যাওয়ার জায়গায় চলে যায়। কিছুদিন আগে একটি খবর আমরা দেখছিলাম, বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা, তো তারা লিখছিলেন যে যদি সব মিলিয়ে সর্বমোট 160টি সিনেমা হল বাংলাদেশে থেকে থাকে, তো 120টি রাজকুমারের, বাকি 40টি হল নিয়ে মোটামুটি কাড়াকাড়ি হবে। তো এই বিষয়টা নিয়ে আপনার বক্তব্য কি থাকবে? মানে আসলে বাকি যে সিনেমাগুলো, তাহলে তো সেগুলো ঠিকঠাক হল পাবে না, কিন্তু তারা আমাকে এটা হল হিসেবে কি বলতে চাও? আচ্ছা, এটার উত্তর কিন্তু তোমার কথার মধ্যেই আছে। যেমন আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম, গুদামঘর, 120টা হল যে শাকিব খান পাচ্ছে, সেই 120টা হলের মধ্যে যেগুলো চলছে, চলমান হল কয়টা? এটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, চলমান হল কয়টা?
তার মধ্যে শাকিব খান কয়টা পাচ্ছে। বোতাম ঘরগুলো যদি এই গোনার মধ্যে পড়ে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আবার এটাও সত্য, যেমন উদাহরণ হিসেবে বলছি, অলরেডি কিন্তু আমরা তুফানকে বুক করে ফেলেছি, কিন্তু তুফানের সঙ্গে জঙ্গলিও আসছে। দুটোর পোস্টারই কিন্তু দারুণ। ইমরান ভাইয়ের প্রতি আমার দারুণ আস্থা, রাফি আমার বন্ধু, এটাও আমার দারুণ আস্থা, এবং দুটো সিনেমার প্রতি আমার সমান উত্তেজনা। কিন্তু তুফান আগে ঘোষণা দিয়েছে, আমি তুফানকে বুক করে ফেলেছি। ওই রাহিম ভাইয়ের সঙ্গে কথা বলে আমি বললাম, ভাইয়া তুফানের পরে কিন্তু জঙ্গলি আসবে। এটা একটা ব্যাপার হচ্ছে যে আগে যেটা ঘোষণা আসে মানুষ কিন্তু ওটা বুক করে ফেলে, এবং যেগুলো বিগ বাজেটের সিনেমা বা যেগুলো কন্টেন্ট ভালো থাকে তারা কিন্তু আগে থেকে ঘোষণা দিয়ে ফেলে। আর আগে থেকে যখন আমরা কথা দিয়ে ফেলি তখন এর পরে যাই আসুক আমাদের তো কিছু বলার থাকে না, তখন আমাদের ধারাবাহিক ভাবে চালাতে হয়। তো তুফানের বিষয়ে তো জানতে পারলাম, দরদ বা দর্দ নিয়ে কি ভাবছেন? দরদ তো আসবেই, দরদ তো অনন্য মামুন ভাইয়ের সাথে কথা হয়েছে, দরদ তো আসবে, এবং আমরা আসলে চেয়েছিলাম যে রাজকুমার এবং তুফানের মাঝখানে দরদ আসুক, তাহলে একটা না আমরা তিনটে সিনেমা যদি পরপর ধারাবাহিক ভাবে পাই আমরা বেশ দর্শকও পাবো, আমাদেরও মন ভরে যাবে। দরদ নিয়েও আমাদের একটা আশা আছে, রাজকুমার, দরদ, তুফান, জঙ্গলি, দেয়ালের দেশ, ওমর, গ্রিন কার্ড, এরকম সিনেমাগুলো যেগুলো আছে সবগুলো নিয়ে আমাদের ভীষণ আশা। আস্তে আস্তে সবই দেখবো, সবই আনবো, সবই আমাদের। একটা বিষয় জানতে চাই যে বেশ কিছু সাকিবিয়ানরা একটা দোদুল্যমানতার মধ্যে আছে যে আসলেই কি তুফানের শুটিং শুরু হয়েছে। এমন একটা সময় রুট সিনে ক্লাব কিন্তু দর্শকদের জানিয়েছে যে তুফান সিনেমার শুটিং চলছে এবং সেটা শুরু হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আপনি যদি ভিডিও বার্তায় কিছু বলে দেন দর্শকদের। আচ্ছা দিদি শোনো, মানে আমরা যারা, যেমন সাকিব খানকে আমারও ভালো লাগে, হ্যাঁ সাকিব খান যখন কথা বলে, ব্যক্তিগত ভাবে যখন দেখা হয়েছে, কথা হয়েছে, ভালো লেগেছে, খুব মোলায়েম কণ্ঠে কথা বলে, খুব সুন্দর করে কথা বলে, আমার ভালো লাগে। তো আমরা যখন কারো ভক্ত হয়ে যাই না, তখন আমরা মনে করি কি সিনেমার শুটিং মানে শুধু সে, এটা তো না। যেমন রাজকুমার সিনেমা যে আসবে, রাজকুমার সিনেমার ধরে নিলাম 2 ঘন্টার একটা সিনেমা, 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় কি সাকিব খান আছে? নয়, নয় তো। 2 ঘন্টার মধ্যে হয়তো সব মিলিয়ে 1 ঘন্টা থাকবে, বাকি 1 ঘন্টা তো অন্যেরা কাজ করবে, তো অন্যদেরও তো শুটিং করতে হয়। তুফানের হচ্ছে তাই, তুফানের আনুষঙ্গিক শুটিং এর কাজগুলো চলছে। আশা করছি এই সপ্তাহ থেকে পাকিস্তানের শুটিং শুরু হবে অথবা হয়ে যাচ্ছে। গত 3 দিনের মধ্যে কোনো প্রকার যোগাযোগ হয়নি, আমি সঠিক তথ্য দিতে পারছি না, তবে তুফান আসবে, কোরবানি ঈদেই আসবে, আমরা একসঙ্গে তুফান উপভোগ করবো। রাভি ভাইয়ার সঙ্গে আমার কিছুদিন আগেই কথা হয়েছিল এবং আমিও এরকমই একটি সংবাদ পেয়েছিলাম যে আগামী 10-12 দিনের মধ্যে সাকিব ভাইয়া যুক্ত হবেন তুফানের ফ্লোরে, এমনটাই আমরা জানতে পেরেছিলাম। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। রাজকুমার নিয়ে দর্শকদের আপনি কি বার্তা দিতে চান এবং আপনার হল সম্পর্কিত বার্তা যদি আমরা পাই? আচ্ছা আগে রাজকুমার নিয়ে বলি, তারপরে রুট সিনে ক্লাব নিয়ে বলবো। রাজকুমার নিয়ে আমার যেটা বলার আছে যে যারা আমরা ভক্ত আছি, যারা সাকিবিয়ান আছে, যারা সাধারণ ভক্ত আছে, আপনারা না একটা গান বা একটা পোস্টার দিয়ে পুরো সিনেমা বিশ্লেষণ করবেন না। প্রতিটা জন্মের না একটা যন্ত্রণা থাকে, প্রসব বেদনা যেটাকে বলে। তো পরিচালক যেটা বানিয়েছেন উনি তো জানেন উনি কি বানিয়েছেন, এবং উনি যেহেতু গর্ব করে বলছে, আশাবাদ যেহেতু বলছে, ইভেন শাকিব খান নিজেও বলেছেন যে রাজকুমার ওনার দারুণ একটা প্রজেক্ট। সুতরাং সমালোচনা বা বাগযুদ্ধে না যাই, আমরা আমরা অপেক্ষা করি, আমরা হলে সিনেমা দেখি। আর আগে থেকে যদি সব আপনারা ভেবে রাখেন না, তখন মজা লাগবে না। একদম ফাঁকা মাথায় হলে ঢুকে যাই, যে যেটা বানিয়েছে শুধু সেটাই দেখি, সেটাই উপভোগ করি, সেটাই ভাবি। তো আপনাদের প্রতি আমার অনুরোধ, বাগযুদ্ধে যাবেন না, কোনো প্রকার কোনো অ্যাজাম্পশন করবেন না, শুধুমাত্র দেখে যান, ভেবে যান। আর একটা গান শোনা মাত্রই ভালো লাগে এরকম কিন্তু হয় না, কখনো 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 আপনি একটা গান 2-3বার সময় পরে কিন্তু একবার অনুভব করতে পারেন। তো সে দেখুন না, কয়েকবার করে শুনুন না, ভালো লাগতেও পারে। আমার তো ভালো লেগেছে, কারণ প্রতিটা জন্মই সুন্দর, প্রতিটা চেষ্টাই সুন্দর। এইসব। আর একটা শেষ প্রশ্ন রুট সিনে ক্লাব নিয়ে শুনবো, তার আগে একটা, গতকাল অগ্রিম টিকিট বুকিং এর প্রথম দিন ছিল, রেসপন্স মোটামুটি কিরকম আশা করা যাচ্ছে, আমরা কি আশা করতে পারি? না, রেসপন্স ভালো, মানুষ ফোন করছে, শুনছে। আর অনেক মানুষ তো এখনো গ্রামে ফিরতে পারেনি, দেশে ফিরতে পারেনি, বাইরে আছে চাকরির সুবাদে। ছুটি কবে থেকে কবে, ঈদ কবে, এটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে আছে। পহেলা বৈশাখের ছুটি কে কোথায় কাটাবে, ওইটা একটা উৎসবের জায়গা, সেদিনও আসলে কে কিভাবে করবে সেটারও একটা প্ল্যানিং এর ব্যাপার আছে, যার কারণে মানুষ এখন স্থিতিশীল হতে পারেনি। স্থিতিশীল হতে পারলে হয়তো সিদ্ধান্ত নিতে দর্শকদের জন্য সুবিধা হবে। তবে আমরা সারা পেয়েছি, সারা রাতে দেখি সাহস করতে পারি সবার আগে সিনেমার টিকিট ছাড়ার সাহসটা তো দর্শকরাই আমাদের দেয়, দর্শকরা আমাদের পাশে আছে বলেই তো আমরা পারি। এবং আপনাদের দয় রুট সিনে ক্লাবকে সবাই ভালোবাসে, রুট সিনে ক্লাবকে সবাই সমাদর করে, সবাই ভালোবাসে, এবং রুট সিনে ক্লাব আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায়। আমরা যখন বাংলাদেশ যাব আমরা রুট সিনে ক্লাবে বসে সিনেমা দেখবো।
অনেক ভালো লাগলো কথা বলে, ভীষণ আন্তরিক লাগলো কথা বলে। আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমায় মার্জনা করবেন একদম নিজের না। বোন মনে করে। এবং এভাবেই আমরা একসঙ্গে কাজ এগিয়ে যাই। আপনার সিনেমা হল ভীষণ ভালো চলুক এবং দর্শকদের সকলকে বলবো আপনারা রুট সিনে ক্লাবে গিয়ে সিনেমা দেখুন এবং একদম শীততাপ নিয়ন্ত্রিত এবং একদম রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা অ্যাকোমোডেশনে বসে সকলে সিনেমা উপভোগ করুন। সামনে ঈদের প্রচুর সিনেমাগুলো আছে। ইতিমধ্যে রাজকুমারের অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেছে, তাই একদম দেরি না করে সর্বপ্রথম রুট সিনে ক্লাব তারা অগ্রিম টিকিট বুকিং করার সুযোগ করে দিয়েছেন আপনাদের, তাই চলে যান রুট সিনে ক্লাবে বসে সিনেমা দেখুন। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ দিদি। আমি রুট সিনে ক্লাব নিয়ে একটু বলে শেষ করে দিই। সেটা হচ্ছে যে আমাদের বুক দিদি শো নামে একটা অ্যাপস এর কাজ চলছে। সেই শো থেকে আমরা তুফান এবং জঙ্গলিকে প্রমোট করব এবং আমরা প্রায় 1 লক্ষ টাকা প্রমোশন দিব ওনাদেরকে। এবং বুক দিদির শো এমন একটা অ্যাপস হচ্ছে, আমাদের বক্স অফিসের কাজ হচ্ছে, আমাদের ই টিকেটিং এর কাজ হচ্ছে, এবং সেটা নিয়ে একসময় তোমার সাথে আমরা আবার বসবো এবং আমরা বিস্তারিত তোমাকে আবার জানাবো। আর রাজকুমার দেখতে আসুক সবাই, প্রতিটা সিনেমা দেখতে আসুক সবাই। বাংলাদেশি চলচ্চিত্রকে যৌথভাবে আমরা ভালোবাসি, কোনো অসুবিধা নাই। আর আমাদের আগামী কোরবানিদের জন্য তুফান টিকিট ছাড়বো এবং রায়হান রাফি আমাদের বলেছে যে তুফানের প্রথম টিকিটটি উনি সিরাজগঞ্জ রুট সিনে ক্লাবে এসে বিক্রি করে দিয়ে যাবেন। তো সেটার জন্য সকলকে স্বাগত জানিয়ে রাখলাম। দিদি, তোমার সাথে কথা বলে ভালো লেগেছে। দাদার জন্য শুভকামনা, সকল সাকিবিয়ানদের জন্য ভালোবাসা, এবং আসুন রুট সিনে ক্লাবে আসুন, চলচ্চিত্র দেখুন, বাংলাদেশের চলচ্চিত্রে জয় হোক, জয় বাংলা। ধন্যবাদ দিদি।